আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। আমরা আজ আবার কথা বলতে চাই সেই বিতর্কিত হেয়ার কাট নিয়ে। অবশেষে হেয়ার কাট প্রথা বাতিল হয়েছে। 5টি শরিয়াভিত্তিক ব্যাংকের গ্রাহকরা যাদের টাকা কেটে নিয়েছিল তারা এখন একটা স্বস্তির মধ্যে এসছে যে গতকালই ঘোষণাটা এসছে। তারা যে ব্যবস্থাকে জুলুম বলেছিলেন সেটি প্রত্যাহারের ঘোষণা এসেছে কেন্দ্রীয় ব্যাংক থেকে। 1 সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা প্রয়োজন মতো মূল টাকাও তুলতে পারবেন। একই সঙ্গে আমানতের মুনাফায় কোনো হেয়ার কাট থাকছে না। এর আগে 2024 এবং 2025 সালের মুনাফা কাটার সিদ্ধান্ত নেওয়া হলেও নতুন নির্দেশনা তা প্রত্যাহার করা হয়েছে। এটি একটি স্বস্তির খবর এবং এটি নিয়ে তারা দীর্ঘদিন আন্দোলন করেছেন গ্রাহকরা। তারা একটা স্বস্তির বার্তা পেলেন। এই অদ্ভুত হেয়ার কাট সিস্টেম প্রবর্তন করেছিলেন অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান মনসুর। এই অবস্থায় 5 ব্যাংকের 76 লাখ গ্রাহকের টাকা কেটে হিসাব মিলাতে গিয়ে বিশাল জটিলতায় পড়েছিলেন সবগুলো ব্যাংকের কর্মকর্তারা। এখন তারাও একটা স্বস্তির মধ্যে এসছে যে এটা তাদের করতে হবে না। এখন প্রশ্ন দাঁড়ায়, আহসান মনসুরের হেয়ার কাট যেহেতু যৌক্তিক প্রমাণিত হয়নি, তাহলে কি বলা যাবে একীভূতকরণই ভুল ছিল, বা প্রক্রিয়াগত সমস্যা ছিল, কিংবা ন্যায্যতার ঘাটতি ছিল? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। উল্লেখ্য, 5 ব্যাংক একত্রিত করে নতুন ব্যাংক হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। নতুন ব্যাংকের অনুমোদিত মূলধন 40,000 কোটি টাকা এবং পরিশোধিত 35,000 কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে 20,000 কোটি টাকা, তার মধ্যে অর্ধেক নগদে, বাকিটা সুকুক বন্ডের মাধ্যমে। প্রাতিষ্ঠানিক আমানতকারীদের প্রায় 15,000 কোটি টাকা পাওনা শেয়ার রূপান্তরের মাধ্যমে মূলধনে অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ এটা প্রক্রিয়াধীন বড় জায়গায় রয়ে গেছে। প্রথমত আমরা যদি একটু দুর্বলতার দিকে দেখি যে এই 5 ব্যাংক একীভূতকরণটা কেন এখন প্রশ্নের মধ্যে পড়েছে, যদিও এটা হয়েই গেছে, চেঞ্জ করা যাবে না। বাংলাদেশ ব্যাংক একটি প্রতিষ্ঠান, তার নজরদারির অভাবের কারণেই এখানে এস আলম সহ অন্যরা ব্যাংকে টাকা লোপাট করেছে। সুতরাং বাংলাদেশ ব্যাংকের ব্যর্থ হওয়া ব্যাপক অনিয়মের শিকার ব্যাংকগুলোর দায় জনাব আহসান মনসুর রাষ্ট্রের ঘাড়ে চাপিয়েছেন, কারণ সম্মিলিত ইসলামী ব্যাংক এখন একটি রাষ্ট্রীয় ব্যাংক। অথচ যে বা যারা দায়ী তাদের কোনো দায় নিতে হলো না। দরকার ছিল যে এই ব্যাংকগুলোর, এই 5টি ছাড়াও আরও দুটি ব্যাংকের কথা আসছে, দুর্নীতিপরায়ণ ব্যক্তিদের বিরুদ্ধে, পরিচালকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, তাদের সব স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা। দরকার ছিল এইসব ব্যাংকের ঋণ খেলাপিকে জেলে ভরা, তাদের সব স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা। এর সঙ্গে দরকার ছিল কেন্দ্রীয় ব্যাংকের সেই সব কর্মকর্তা এবং ব্যাংকগুলোর কর্মকর্তা যারা এসবে জড়িত ছিল তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা। কারণ ব্যাংকগুলোর সহযোগিতা ছাড়া কোনো মালিকই আসলে দুর্নীতি করতে পারে না বা কোনো ব্যক্তি দুর্নীতি করতে পারে না। কিন্তু আমরা দেখলাম সেই দিকে খুব একটা হাঁটেনি, বরং এমন একটি স্পর্শকাতর আসরে বসে তিনি আতঙ্ক ছড়িয়েছিলেন সেই সময়, যা প্রকারান্তরে ব্যাংকিংয়ের উপর মানুষের আস্থাই কমিয়ে দিয়েছিলেন। বলেছিলেন কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা খুব কম, এই চেয়ারে বসে এরকম কথা বলা যায় কিনা, অচল ব্যাংক টিকিয়ে রাখার দরকার নেই, 9-10টির বেশি ব্যাংকের প্রয়োজন নেই। যে এই ধরনের বক্তব্য, সেগুলো ব্যাংক পাড়ায় অস্থিরতা তৈরি করেছে। বিশেষভাবে সংকটে পড়েছিলেন এবং অস্থির হয়ে পড়েছিলেন গ্রাহকরা, এবং তাতে আস্থার সংকট তৈরি হয়েছিল, এবং বলতে গেলে এসব কথায় ভেঙে পড়েছিল পুরো আর্থিক খাত। এক্সিম ব্যাংক নিয়েও কথা আছে। এস আলমের লুটপাটে সংকটে পড়া 4 ব্যাংকের সঙ্গে এক্সিম ব্যাংকের একীভূত করার উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠেছিল, কারণ এই 4 ব্যাংকের চেয়ে এক্সিম ব্যাংকের আর্থিক অবস্থা তুলনামূলকভাবে ভালো ছিল। কিন্তু দেখা গেল যে এটিকেও 5 ব্যাংকের সাথে জুড়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এখানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের ব্যক্তিগত জেদ কাজ করেছে এবং সেখানে ব্যক্তিগত দ্বন্দ্ব, নিজস্ব সমীকরণ, এগুলো বড় আকারে কাজ করেছে। এসআইবিএল নিয়েও কথা আছে। এস আলমের নিয়ন্ত্রণাধীন 4টি ব্যাংকের মধ্যে এসআইবিএল এর অবস্থাও তুলনামূলক অন্যগুলোর চাইতে ভালো ছিল, এটাকেও লাইনে আনা যেত। যাই হোক, এখন শেষ সময়ে এসে এগুলো বলে লাভ নেই, যেটা হয়ে গেছে। সম্মিলিত ইসলামী ব্যাংক তার যাত্রা শুরু করেছে এবং সে সফল হোক, সেটাই হলো সকলের কামনা। 5টি ব্যাংক একত্রিত হলো, অথচ এর চেয়েও খারাপ ব্যাংক বাজারে রয়ে গেছে। পদ্মা ব্যাংক, আমরা গ্রাহকদের আহাজারি শুনতে পাই, ন্যাশনাল ব্যাংকের কথা জানি, কমার্স ব্যাংকের কথা জানি। একীভূতকরণ সমস্যা, নাকি বিষয়টা এরকম হয় যে একীভূতকরণ করতে গিয়ে খারাপ ব্যাংকগুলোর দায় ভালো ব্যাংকের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়? সেটিও কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। আজকের মতো জার্নাল পর্যালোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।